জাকির নায়েক যদি বাংলাদেশ যায় সেক্ষেত্রে ঢাকার উচিত হবে ভারতকে ধরিয়ে দেওয়া, ভারতের হাতে তাকে তুলে দেওয়া। কি সেই পরিস্থিতি দাঁড়ালো? জাকির নায়েকের তথ্য যদি আমি বলি তবে সেক্ষেত্রে জাকির নায়েকের বিরুদ্ধে একাধিক অভিযোগ যেমন আছে, সেক্ষেত্রে জাকির নায়েক 2016 সালে সেই বাংলাদেশে ঢাকার গুলশান আলিয়ার যে বেকারি বা যে ক্যাফে, সেই ক্যাফেতে একটা ভয়াবহ বিস্ফোরণ হয়, তাতে 22 জনের মৃত্যু হয় এবং সেইখানে যারা গ্রেফতার হয়েছিল তারা বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ উঠে এসেছে যে জাকির নায়েকের বক্তৃতা শুনে তারা উদ্বুদ্ধ এবং জাকির নায়েকের থেকে তারা ইন্সপায়ার্ড। আপনাদের নিশ্চয়ই মনে আছে মুম্বাইয়ের সিরিয়াল ব্লাস্ট, লোকাল ট্রেনের সিরিয়াল ব্লাস্টের কথা। 7 মিনিট, সন্ধ্যায় মাত্র 10 মিনিটের মধ্যে 7টি স্টেশনে 7টি একেবারে সিরিয়াল ব্লাস্ট, 7টি ট্রেনে, তাতে প্রায় 209 জনের মৃত্যু হয়েছিল এবং সেই 209 জনের মৃত্যুর পর যে 12 জনকে গ্রেফতার করা হয়েছিল তাদের মধ্যে লস্করি তৈবা রয়েছে, ইন্ডিয়ান মুজাহিদ্দিন রয়েছে এবং সেই ইন্ডিয়ান মুজাহিদ্দিন বা লস্করি তৈবার যারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করা হয়, তাদেরকে তদন্ত করা হয়, তাদের বুক, তাদের ল্যাপটপ, তাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ইলেকট্রনিক গেজেট সমস্ত জায়গায় জাকির নায়েকের বক্তব্য পাওয়া যায়, তথ্য উঠে আসে, এনআইএ তদন্ত শুরু করে। জাকির নায়েকের বিরুদ্ধে আরও একটা ভয়ানক তথ্য উঠে আসে যে এই তথ্য বা এই যে যারা মূলত শেয়ার করতো বা যারা মূলত শুনতো, উদ্বুদ্ধ হতো, ইন্সপায়ার্ড হতো, তারাই এক সময় প্রশিক্ষক বেরিয়ে যায়। আমি তথ্য দিয়ে বলবো, ইন্ডিয়ান মুজাহিদ্দিনের প্রশিক্ষক বা শিক্ষক ইজাজ শেখ, আজম চিমা, লস্করি তৈবার মাস্টার মাইন্ড এই মুম্বাই সিরিয়াল ব্লাস্ট হামলায়, ফয়জাল সিদ্দিকী, কামাল সাইদ, জুলফিকার, ইন্ডিয়ান মুজাহিদ্দিনের বোমা বানানোতে এক্সপার্ট, এরা সবাই ঘুরপথে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, যেইটা কিনা এই জাকির নায়েকের একটা সংগঠন, তার সঙ্গে যুক্ত ছিল। এবং তারপর পিস টিভি, যে তার চ্যানেল পিস টিভিকে ব্যান করা হয় এবং এই যে গোটা প্রক্রিয়া এনআইএ তদন্ত শুরু করে, হাওয়ালা অর্থ পাচার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তার বিরুদ্ধে অভিযোগ উঠে আসে এই ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের তরফ থেকে, বা তাদের সঙ্গে এই আজম চিমা বা ফয়জাল শেখ বা ইজাজ শেখ, এদের প্রত্যেকের সঙ্গে কিন্তু ঘুরপথে ট্রানজাকশন হয়েছে, এই তথ্য উঠে আসে। তারপর থেকে ভারত তাকে খুঁজছে, তিনি দুবাই ছিলেন সেই সময়, তারপর দুবাই থেকে তিনি মালয়েশিয়ার রেসিডেন্ট হয়ে যান, কোনোভাবে তিনি আর ভারতে ফেরেননি এবং এরপর তিনি মালয়েশিয়া থেকে পাকিস্তানে যান। কখন? একদিক থেকে হাসিনার তরফ থেকে যে অভিযোগ উঠে আসছিল যে এই যে অগস্ট মাসের যে ঘটনা, সেটা কোনোভাবেই এই জুলাই বিপ্লব নয় বা কোনোভাবে সেইটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেইটা কিন্তু নয়। শেখ হাসিনার তরফ থেকে বা প্রাক্তন প্রধানমন্ত্রী বলছেন যে এইটা জঙ্গি হামলা এবং সেই ক্ষেত্রে আমরা বারবার করে বলছিলাম যে এই জঙ্গি হামলার যে বিষয়টা, সেটা কিন্তু যুক্ত, কোনোভাবে গভীরভাবে যুক্ত পাকিস্তান, এবং ঠিক সেই পাকিস্তান যে যুক্ত, সেক্ষেত্রে জাকির নায়েক কি কোনোভাবে যুক্ত কিনা সেটাও কিন্তু এনআইএ রাডার আনতে শুরু করে এবং তথ্য উঠে আসে। 30শে সেপ্টেম্বর জাকির নায়েক পাকিস্তানে যায় এবং ঠিক 2024-এর অগস্ট মাসে বাংলাদেশ সরকারের পতন, 30শে সেপ্টেম্বর তিনি যায় এবং লস্করি তৈবার জঙ্গিদের সঙ্গে দেখা করেন। ঠিক এই টাইমে একেবারে সমসাময়িক সময় তিনি কেন নভেম্বর মাসে বাংলাদেশে যাচ্ছিলেন, তারপর সেই প্রশ্ন উঠছে এবং ঠিক এই জায়গায় প্রশ্ন উঠে আসছিল, তবে কি ভারতের নর্থ ইস্ট এইবার বাংলাদেশ পাকিস্তান মিলে টার্গেট করেছিল এবং ঠিক যাদের দিয়ে যে জঙ্গিবাদ সেই সমস্ত নর্থ ইস্টে ছড়িয়ে দেওয়া হবে, তাদেরকে ট্রেনিং দিত এই পাকিস্তান ঘনিষ্ঠ বা বাংলাদেশের এই ইউনুস ঘনিষ্ঠ সেনাকর্তারা এবং তাদের সঙ্গে সহযোগিতা করত জাকির নায়েক। এই প্রশ্ন উঠতেই ভারতীয় সেনার মহড়ার তথ্য সামনে চলে আসে। ভারতীয় সেনার ভয়ানক মহড়া, গজরাজ এই মহড়া, সেই মহড়ায় ভয়ানক এই নর্থ ইস্টকে জুড়ে প্রায় 1.5 মাস 2 মাস ধরে মহড়া চলবে এবং একেবারে ধাপে ধাপে নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারির 15 তারিখ অবধি এই মহড়ায় রীতিমতো বাংলাদেশের হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে। এবং শুধু তাই নয়, তথ্য উঠে আসছে ঠিক সেই ভয়েই নাকি এই গোটা প্রক্রিয়া পস্টপন বা বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তথ্য উঠে আসছে জাকির নায়েক তিনি যেতেন এবং সেইখানে মিলিশিয়াদের ট্রেনিং করতেন, তার বক্তৃতা দিতেন, তিনি গোপনে বেশ কয়েকটা জায়গায় মিটিং করতেন, মিটিং হতো বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানপন্থীদের সঙ্গে। পাকিস্তানপন্থী যারা রয়েছেন বা পাকিস্তানের কর্তারা যারা থাকবেন, আইএসআই কর্তারা যেহেতু ঘাঁটি গেড়েছে বাংলাদেশে, এবং তারা একসঙ্গে মিলে জাকির নায়েককে নিয়ে একটা ভয়ানক ষড়যন্ত্র প্ল্যান করতেন, এই অভিযোগ উঠে আসছে। এবং গোয়েন্দারা বলছে ঠিক তারপরেই ভারতীয় সেনার এই অ্যাকশন, সেই অ্যাকশানে ভয় পেয়েছে বাংলাদেশ, ঠিক সেই ভয়ের পরেই সমস্ত প্ল্যান বাতিল এবং সমস্ত ব্লুপ্রিন্ট যখন ভারতের হাতে চলে এসেছে, ঠিক সেই সমস্ত প্ল্যান এই মুহূর্তে বাতিল করে দিচ্ছে তারা, সেই তথ্যই উঠে আসছে। এবং ঠিক সেই জন্য ঘুরপথে এটা বলা যায়। তবে কি প্রশ্ন উঠছে বা গোয়েন্দাদের তরফ থেকে যে বিষয়টা উঠে আসছে যে ঘুরপথে
নর্থ ইস্ট বা ভারতের 7 সিস্টারকে টার্গেট করেছিল এই ইউনুস বা পাকিস্তান? যদি তাই হয়ে থাকে, কেন জাকির নায়েকের সফর বাতিল করলো? সেই প্রশ্ন উঠছে এবং সেই উত্তর একেবারে স্পষ্ট। ভারতীয় সেনার অ্যাকশন এবং ভারতীয় সেনার জন্যই কি এই সফর বাতিল করা হলো, সেই সমস্ত বিষয় কিন্তু উঠছে। এবং এই গোটা ঘটনায় এই ভারতীয় সেনাকে গোটা বিশ্ব ভয় পাচ্ছে এই মুহূর্তে, এবং সেক্ষেত্রে বাংলাদেশ তো চুনোপুটি, এই বাংলাদেশেরও ভয় পাওয়ার কথা। ফলে সব মিলিয়ে গোটা বাংলাদেশ যে ভারতীয় সেনার এই অ্যাকশনে ভয় পাচ্ছে সেটা যেমন স্পষ্ট, ঠিক সেই রকমভাবে আরও একটা বিষয় স্পষ্ট, পাকিস্তানের কাছে এই মেসেজ পৌঁছচ্ছে যে কোনোভাবেই পাকিস্তান যেমন কাশ্মীরে পেরে ওঠেনি, কোনোভাবে পাকিস্তান বাংলাদেশকে সঙ্গে নিয়েও পূর্বের দিকেও আক্রমণ করতে পারবে না। এবং যদি সে আক্রমণ হয়, সেক্ষেত্রে পাকিস্তান বাংলাদেশ দুটো দেশকেই একসঙ্গে এমন শিক্ষা দেওয়া হবে তারা মনে রাখবে। এ বার্তা শুধু আমার নয়, এ বার্তা গোটা ভারতবাসীর, ভারতীয় সেনার এবং রাজনাথ সিং থেকে শুরু করে নরেন্দ্র মোদীর।